আঙ্কেল আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছেন তো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, আসলে আমার কনসেন্ট্রেশন হেডফোনে ছিল। কোনো সমস্যা নেই, ইটস ওকে। আসি। আঙ্কেল আপনি কি কোথাও যাচ্ছিলেন? আমি আপনাকে এগিয়ে দিই। প্রয়োজন নেই, ওই যে সামনের বেঞ্চি, ওখানটাতে একটু বসবো। যাই। আঙ্কেল না করবেন না প্লিজ, আমি আপনাকে এগিয়ে দিই। চলুন। আঙ্কেল আমি আপনাকে প্রায়ই এখানে দেখি, আপনি কি রোজই আসেন? হ্যাঁ, বেশ কয়েক বছর হলো এখানে প্রায় প্রতিদিনই আসা হয়। তুমি প্রতিদিন দেখো মানে? তুমিও কি এখানে রেগুলার আসো? আসা হয় প্রায়, তবে নিয়মিত আসা উচিত। আই এম সরি, আমি তোমাকে তুমি করে শুরু থেকে বলা শুরু করেছি, কিছু মনে করো না। না না, তুমি করেই তো বলবেন। আমার নাম জ্যোতি, এই পাশেই আমার বাসা। আঙ্কেল ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক সামথিং? হ্যাঁ অবশ্যই, অবশ্যই করতে পারো। আমি রোজই দেখি আপনি ডায়েরিতে কিছু না কিছু লেখালেখি করছেন, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? আলাদা করে বলবার মতো কিছু নেই। আমার নাম আসিফ, আসিফ রহমান। একসময় সাংবাদিকতা করতাম, এখন আর ওসবে খুব একটা মন বসে না, আর সেজন্যে সময় কাটানোর জন্যই পার্কে বসে থাকি আর টুকটাক লেখালেখির চেষ্টা করি। কিন্তু আপনি রোজ ডায়েরিতে কি লিখেন? বায়োগ্রাফি, জীবনের গল্প। আপনার জীবনের বায়োগ্রাফি? বায়োগ্রাফি কি শুধু লেখার জন্যই লিখছেন নাকি প্রকাশনার কোনো ইচ্ছে আছে? সেই অর্থে আসলে কখনো কিছু ভাবিনি আমি, কিন্তু হ্যাঁ এটা সত্যি, সময় তো শেষ হয়ে আসছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু অর্জন থাকে, আবার কিছু বিফলতা থাকে, থাকে হারানোর বেদনা। মাঝে মাঝে মনে হয় যে পরবর্তী প্রজন্ম তারা যদি আমার লেখাগুলো পড়ে বা পড়বার সুযোগ তৈরি হয়, তাহলে হয়তো আমার যে ভুলগুলো ছিল সেগুলো দেখে ওরা হয়তো নিজেদেরকে শুধরে নিতে পারবে। গ্রেট, চমৎকার আপনার আইডিয়া। বরাবরের মতোই আমার বায়োগ্রাফির প্রতি একটা আগ্রহ ছিলই। আপনি লেখাটা শেষ করুন, উইথ ইউর পারমিশন আমি লেখাটাকে প্রুফ করে দিব। কি বলছো তুমি, সত্যি দেবে? বিশ্বাস করো, মানে আমি এমনই একজনকে খুঁজছিলাম, যা কিছু লিখেছি সেগুলো পেছনে হাতটাতে এখন আর ভালো লাগে না। তুমি যদি দাও তাহলে আমার অনেক উপকার হবে। তুমি সত্যি দেবে তো? কেন দিব না, অবশ্যই দিব। আমার এই ডায়েরিটা লেখা খুব বেশি দিন লাগবে না, খুব অল্প দিনই শেষ হয়ে যাবে। এর আগে আরেকটা ডায়েরি আছে, আমি ওটা তোমাকে দেব, তুমি ওটা পড়তে শুরু করো, ঠিক আছে? ঠিক আছে, আজকে উঠি, কালকে কিন্তু আপনি অবশ্যই ডায়েরি নিয়ে আসবেন। অবশ্যই, ভালো থেকো। ঠিক আছে।
সেই বিকেল কেন আর কাছে আসে না ভালোবাসা সুর ছোঁয়া বিকেল আর তো ফিরে আসে না একান্ত কাছে থাকা আমার ভালোবাসা আমার ভালোবাসা ভালোবাসা মনে ছিল ভয় জানি না কি হয় তবুও তো নীল কাগজে চিঠি লিখেছি তোমায় তুমি সুন্দরী জীবন গড়া আশ্বাস দিয়েছিলে সরি আঙ্কেল, দেরি হয়ে গেল। আপনি কি ডায়েরি এনেছেন? হ্যাঁ এনেছি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই নাও। আসলে রাতে একটু গল্পের বই পড়ার অভ্যেস আছে। কাল রাতে একটু লেট নাইট হয়ে গেছে, তাই আসতে দেরি হয়ে গেল। চলুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি, যেতে পারবো। আসি। না মানে হাঁটতে হাঁটতে গল্প হয়ে গেল আর আপনার বাসাটাও চেনা হয়ে গেল। এই কথা, তাহলে এসো। ভাব নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অন্ধ কালা নাকি কে জানে, কিন্তু চোখে তো দেখে। পরে কোথায়? চিটাগং ইউনিভার্সিটি তিথিদের সাথে ফাইনাল ইয়ার। ওইখানেও নাকি এমনই, কারোর সাথে মিশে না, নিজে খুব ভাবে থাকে, নিজেকে কি যেন মনে করে আল্লাহ জানে। নো ওয়ারিজ, দেখা যাবে। দেখা যাক। দেখা যাক মানে? এখন মনে হয় তোমরা কেউ কিছু বুঝতে পারছো না। মানে জগতের যত আনপ্যারালাল, আনপ্রেডিক্টেবল, ডিফিকাল্ট, কমপ্লিকেটেড অ্যাসাইনমেন্ট আছে সেসব তো তোমরা আমার জন্য রেখে দাও। অ্যাসাইনমেন্ট? কিসের অ্যাসাইনমেন্ট? ও এখন সেটা বুঝতে পারছো না, কোনোভাবে মাথায় ঢুকছে না। এদিকে আসো, এদিকে আসো। হ্যালো,
আমি আসিফ। এভাবে তাকিয়েছেন কেন? আমরা আসলে দুজনেই একই এলাকায় থাকি, বলতে যাচ্ছি যে একই পাড়ায়। তো পরিচিত হওয়াটা খুব বেশি জরুরি, কখন না কখন দেখা হয়ে যায়, হাই হ্যালো তো থাকা উচিত। এক্সকিউজ মি। এই যে খুব দ্রুত চলে যান আপনি, বাসা তো সামনে, এত তাড়ার তো কিছু নেই। না বলছিলাম যে সামাজিকতা বলতে কিন্তু একটা বিষয় আছে, একটা কথা আছে। ধরেন একই এলাকায় আমরা আছি, একই পাড়ায় আমরা আছি, আমরা বন্ধু না হতে পারে, আমরা তো শত্রু নিশ্চয়ই। প্লিজ এভাবে তাকাবেন না, ভয় লাগে কিন্তু ভীষণ। কি চান আপনি? আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, আমি আপনার সম্পর্কে কিছুই জানি না, জানতে চাই। ওই যে একটা কথা আছে না, যতই জানিবে ততই শিখেবে। সেটা আমি জানি, আবার এটাও জানি জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। হীরক রাজার সেই মিথ্যে অহমিকার গল্পের কথা বলছেন, ভুলে যাচ্ছেন এখন সেই যুগ না, তাছাড়া অহংকার পতনের মূল। প্লিজ ফুলটা নেবেন। আমি এরকমই, জানলেন তো? এখন যান। প্লিজ আপনি যা খুশি তাই আমার সাথে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এই ফুলের সাথে করতে পারেন। আপনি জানেন এই ফুলগুলো কি করছে? আশ্চর্য, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, তারা তাদের ঘর সংসার, তাদের সেই মায়ার বন্ধন, যে গাছ যেখান থেকে তারা জুড়ে ছিল, সেখান থেকে এসেছে আপনার কাছে যাবার জন্য, আর আপনি তাদেরকে নিতে যাচ্ছেন না। এটা খুব খারাপ। প্লিজ আপনি এমনটা করবেন, আপনি ফুলটা নিন প্লিজ। আপনি কি চাচ্ছেন কি বলেন তো? কে আপনি? নামটা আপনাকে আমি আগে একবার বলেছি, আপনি যদি আবার শুনতে চান তাহলে আমি একটু সুন্দর করে বলতে পারি আবারও। আমার নাম হচ্ছে আসিফ। আর কি চাই সেটাও বলেছি। আমি তো অনেক কিছু চাই, সব কিছু চাই, মানে আপাতত যেটা চাই সেটাকে আপনি আমাকে দিতে পারবেন? আপনি যখন চাওয়ার জন্য এসেছেন তাহলে চেয়েই দেখুন, পাওয়া না পাওয়ার প্রশ্ন তো পড়ে। না মানে আপাতত তেমন কিছুই চাচ্ছি না, আমি শুধু আপনার নামটা জানতে চাই, আপনার সাথে পরিচিত হতে চাই। চলেন না, ওই যে আমার সামনে বাসা, ড্রয়িং রুমে গিয়ে কথা বলে আসেন। প্লিজ এত তাড়ার কি আছে? পরিচিত হয়ে নাম জানি, অবশ্যই যাব, আপনার ড্রয়িং রুমে বসে সোফায় পা তুলে দুর্দান্ত একটা আড্ডা দেবো, কিন্তু আপাতত আপনার নামটা একটু জানতে চাই, নামটা একটু বলবেন প্লিজ প্লিজ প্লিজ। নদী। ও খুব সুন্দর নাম। এবার ফুলটা একটু নেবেন, না করবেন না প্লিজ, নেন না, ফুলই তো, প্লিজ নেন না, নেন না। থ্যাংক ইউ, আর কিছু চাই না, আমি অনেক খুশি। এবার আমি যাচ্ছি, ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আমি তো জানতাম লাগেনি, ঠিক আছে, একটু সুন্দর করে লাগাতে পারবো, হয়েছে। মানে আমি জানতাম খুব ভালো করে যে আপনি এই কাজটা করবেন। জিজ্ঞেস করবেন না কি? ও আমি খুব ভালো করে জানি যে আপনি জিজ্ঞেস করবেন না, কেন শুধু শুধু প্রশ্নটা করলাম। আপনি যেটা করেছেন সাধারণত মানুষজন এই কাজটাই করে, বিশ্বাস হচ্ছে না? 3টা এক্সাম্পল দেই একদম পর পর। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে স্কুলের টিচার। তারা কি করে, তার বইয়ের উপর প্রচন্ড রকম রেগে এসে স্টুডেন্টদেরকে পেটান, ঝালটা তাদের উপর মেটান, যেখানে আসলে স্টুডেন্টদের কোনো দোষই নেই। তারপর যারা ধরেন মাছ চাষ করে, তাদের অনেক শত্রু থাকে, তো শত্রুরা কি করে, যে মাছের ওনার, মানে সেই ঘেরের ওনার, তার উপর প্রতিশোধ নেবার জন্য মাছগুলোর উপরে বিষ প্রয়োগ করে পুকুরে, মাছগুলো মরে যায়, মাছের কিন্তু কোনো দোষ নেই। এরপর 3 নম্বর এক্সাম্পল হচ্ছে রাজায় রাজায় কোন। মাঝখান দিয়ে কি হয়, এই যে বাস ট্রাক গাড়ি সব পুড়িয়ে ছাড়খাড় করে। এখন আপনি একটা জিনিস ভেবে দেখুন,
আপনার রাগ আমার উপর প্রচন্ড রকমের খেপেছেন, আপনি কিছু বলতে পারছেন, আপনার চোখ বলে দিচ্ছে। তো সেই রাগটা আপনি নিরীহ ফুলের উপর কেন ঝাড়লেন? তাদের তো কোনো দোষ নেই। আপনার কি সমস্যা কি বলুন তো? কি চান আপনি আমার কাছে? আপনাকে বারবার আমি বলছি যে আমি অনেক কিছু চাই, আপনি তো আমাকে দিতে পারবেন না। আমি চাচ্ছি আপাতত আপনি ফুলটা নেন। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার কাছে মনে হচ্ছে কি এটা শুধুমাত্র ফুল, মানে গাছে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে যেমন ফুল তেমন একটা ফুল? আমার কাছে কিন্তু এটা না। আমার কাছে এই ফুলগুলো হচ্ছে এমন না বলা ভালোবাসা, যেটা আপনাকে আমি বলতে পারছি, সেটা ফুলগুলো হয়তো বলে। কিছু কি বোঝা যাচ্ছে? আর ভালোবাসা কখনো ছুঁড়ে ফেলতে হয়, ভালোবাসা যত্নে আগলে ধরে রাখতে। এড়িয়ে যেতে চাইলে কি সবসময় এড়িয়ে যাওয়া সম্ভব? তার মানে মানে বুঝতে না পারার মতো তো কিছু আমি বলিনি। কথাটা হচ্ছে এই যে আপনি আমাকে দেখেও না দেখার ভান করছেন, এই যে আপনি আমাকে এড়িয়ে যাবার চেষ্টা করছেন, ব্যাপারটা আসলে ঠিক হচ্ছে না। মানে আপনি আসলে মনে মনে ভাবছেন যে আপনি আমাকে কোনোভাবে পাত্তা দিবেন না, এবং আপনি ভুলে যাচ্ছেন এটা কিন্তু এক ধরনের দুর্বলতা। আচ্ছা দেখেন, আপনি আপনার কাজ করছেন, আমি আমার কাজ করছি, এখানে দুর্বলতার কি আছে? অনেক বড় একটা কথা বলেছেন, দুর্বলতা একটা বড় বিশাল ব্যাপার আছে এখানে। এই যে আপনি বাসায় মনে মনে প্রতিদিন আমাকে নিয়ে ভাবছেন যে আপনি আমার সাথে কি করবেন, হয়তো হতে পারে সেটা একটা নেগেটিভ অর্থে, কিন্তু তারপর আপনি তো করছেন, এটা কি এক ধরনের দুর্বলতা না? কে কে বললো আপনাকে আমি ভাবছি? কে? আপনার চোখ। আপনি কি পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে সত্যি, আসলে সত্যি আমি পাগল। আমি যদি আসলে পাগল না হয়ে থাকি তাহলে 24 ঘন্টা কারো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় না। একদম পাগল হয়ে গেছে আপনার জন্য। দেখেন, আমার না, আপনি যে আমাকে এভাবে বিরক্ত করছেন আমার একদমই পছন্দ না। আমি এরকম টাইপেরই না, আমি এরকম না। প্লিজ আমাকে বিরক্ত করা বন্ধ করেন। বুঝতে পারছি আপনার একদম ভালো লাগছে না, আপনাকে বিরক্ত করা একদম ঠিক হচ্ছে না, কিন্তু ফুলগুলো তাদের তো কোনো দোষ নেই। প্লিজ প্লিজ। আবার আপনি? জি, আবারও আমি আপনার সামনে। মানে কোনোভাবে বোঝার চেষ্টা করছেন না যে আমি একদম বেহায়া হয়ে গেছি, আমার মনটা একেবারে বেহায়া হয়ে গেছে। আপনার কোনো সেন্সই কাজ করছে না। আপনি কি করলেন? তখন আমার ফুলটা ফেলে দিয়ে চলে গেলেন। এটা কি, কেন করছেন আপনি? আমার ইচ্ছে হয়েছে তাই আমি ফেলে দিয়েছি। আপনাকে আমি এতবার করে বললাম এখানে না আসতে। আপনার কি সমস্যা? আমার কথা কি আপনি বোঝেন না? আপনি কি আমার মনের কথা শুনছেন? আমার মনটা যে বাধা পড়ে গেছে সেটা নিয়ে আপনি কেয়ার করছেন? আপনি তো কেয়ার করছেন না। আর তাছাড়া আজকে কি হয়েছে জানেন? ঘরে বসেছিলাম, হঠাৎ করে দেখি আকাশে মেঘ করেছে, মনে হচ্ছিল একটু পরে ঝুম বৃষ্টি হবে। তখন কোনোভাবে ঘরে থাকতে পারছিলাম না, মনে হলো আপনার কাছে ছুটে চলে আসি, আপনাকে নিয়ে হুড়তোলা রিক্সা করে ঘুরতে বেরিয়ে যাই। সারাটা দিন ঘুরতে ঘুরতে একটা সময় খোলা কোনো একটা দিগন্তের কাছে চলে যায়, পাশাপাশি দুজন দাঁড়িয়ে ঝুম বৃষ্টির একাকিত্ব উপভোগ করব। থাকবে
হাতের উপরে হাত, চোখের দিকে চোখ। একবার ভেবে দেখুন, কি পবিত্র সুন্দর দৃশ্য। আপনার অনেক ফ্রি সময় তো, তাই এসব দিবা স্বপ্ন দেখেন। আপনার কাছে যা খুশি তাই মনে হতে পারে, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি যেটা বলেছি আমি সেটাই করব। আপনি আমার ফুলটা নেবেন, মানে অবশ্যই নেবেন। আপনি যদি সেটা না করেন, আমি কিন্তু এখানে ঠায় দাঁড়িয়ে থাকবো বছরের পর বছর। আপনার কোনো মুক্তি নেই। প্লিজ ফুলটা নিন। নিন। এত দূর থেকে রিক্সাকে ডাকলে তো রিক্সা কখনো আসবে না, আপনাকে যেতে হবে রিক্সার কাছে। চলুন যাই, আপনাকে রিক্সা পর্যন্ত পৌঁছে দিই। এদিক ওদিক কি করছিলেন? আমাকে? আমি জানি আপনি কোনো উত্তর দেবেন না, কোনো সমস্যা নেই। ফুলটা নেন প্লিজ, ফুলগুলো আপনার জন্য। প্লিজ নেন, আজকে না করবেন না প্লিজ। আপনি আজকে কোনোভাবে না করতে পারবেন না, আপনাকে ফুলগুলো নিতেই হবে। এই যে আমি বসলাম, এবং যতক্ষণ পর্যন্ত এই যে ফুল আপনি নেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। প্লিজ ফুলটা নেন, প্লিজ ফুলটা নেন। ফুলের উপর কিসের রাগ? ফুল তো পবিত্র, প্লিজ নেন না, প্লিজ প্লিজ নেন আপনি, প্লিজ আপনি নেবেন, প্লিজ 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 প্লিজ। Oh, thank you. Thank you so much. একটা প্রশ্ন করি, একটু উত্তরটা দেন। এবং উত্তরটাও যদি আমি না শুনি, আমি কিন্তু কোথাও যাচ্ছি না, উঠছিও না, এখানে এভাবে বসে থাকবো। এই যে আপনি আপনি এত কঠিন কেন? আমি এরকমই। কি ভেবেছি সস্তা, সহজেই পাওয়া যায়? না, সেটা যে একদমই না, সেটা কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনি খুব নাছোড় বান্দা কেন? উল্টো প্রশ্নটা আমি করি, আপনি এত পাষাণ কেন, এত পাষাণ হৃদয় কেন? আমি এরকমই কঠিন, আর যদি কখনো মনে কষ্ট দেন তাহলে এর চেয়ে তো কঠিন হয়ে যাব। ও, আমি ভীষণ খুশি, ভীষণ রকমের খুশি। ফাইনালি আমি তোমার মনের অধিকার পেয়ে গেছি। এত সহজে কি একটা মানুষকে আপনি থেকে তুমি বলা যায় নাকি? প্রশ্নটা ভালো, কিন্তু চাইলেই পাওয়া যায়। মন থেকে চাওয়াটা খুব জরুরি, মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায়। রিক্সা পর্যন্ত যাই।
জীবনে কখনো ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি কাছাকাছি আসতে পারবো। এই যে আমি তোমাকে এত সহজে এভাবে স্পর্শ করতে পারবো। আমিও কি ভেবেছি বলো, আমি তো চিন্তাই করিনি যে কেউ একজন এসে আমার জন্য অপেক্ষা করবে, আমি কাউকে ভালোবাসবো। আসলে এগুলো সব আমার কল্পনার বাইরে ছিল। আচ্ছা, ভালোবাসা কত সুন্দর তাই না? কত মধুর। হ্যাঁ, এবার একটু সত্যি কথা বলি, সেদিন আমি ইচ্ছে করি তোমার বাসার সামনে যাই ও আমি দেখতে চাচ্ছিলাম যে তুমি আমাকে খোঁজো কিনা, আমার জন্য অপেক্ষা করো কিনা। কি দেখছি? দেখলাম তোমার দুটো চোখ সারাক্ষণ এপাশ ওপাশ খুঁজে ফিরছে সেই ছেলেটাকে যে কিনা ফুল হাতে দাঁড়িয়ে থাকে। অনেক অপেক্ষা এবং অবশেষে যখন ছেলেটির কোনো দেখা নেই, তখন এই যে মানুষ সামনে দাঁড়িয়ে, তার দুটি চোখে বিশাল হতাশা। কি যেন মানে এটা মনে হয় একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি প্রতিদিন গেট খুলে তোমাকে দেখবো, এটা রুটিনের মতো ব্রেইনে সেট হয়ে গেছে। আমি আরো দেখেছি তোমার এই দু চোখে আমার চলার ছন্দে রাখতে। আরো দেখেছি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমার জন্য তোমার অপেক্ষা করছিলে না তুমি? আসলে তুমি প্রথম কেউ যে আমি যাকে সত্যি ভালোবেসেছি। হ্যাঁ হ্যাঁ সেফ, আমার না কেমন যেন লাগে, আমার এই যে সময়টা কাটাচ্ছি আমার কাছে কেমন যেন সবকিছু রঙিন রঙিন লাগছে। আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো কোনো? স্বপ্ন না, এটা সত্যি। আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, একদম। আমি যেন কখনো ঘুম থেকে উঠে না দেখি যেটা একটা দুঃস্বপ্ন ছিল। আসিফ, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি চাই যে তোমার সাথে আমি সারা জীবন থাকতে। প্লিজ কখনো কষ্ট দিও না। তুমি কি একটা জিনিস বোঝো, তুমি আমার অনেক সাধনার ফল, কষ্টের ফল। যে কেমন আছো তুমি? আমার কেন যেন মনে হচ্ছিল যে আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে।
আমার লেখাটা আজকেই শেষ হতে যাচ্ছে, হয়তো কিছুক্ষণ পরে। আঙ্কেল, আমি আপনার গল্পটা পড়েছি। আপনাদের যে প্রেম হয়ে যায় কেবল এতটুকুই পড়েছি। সুখের সময়টুকু সবারই ভালো লাগে, সেটা পড়তে কিংবা অনুভব করতে। কিন্তু আমার কষ্টের জায়গাটুকু তুমি এখনো স্পর্শ করতে পারোনি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার গল্পটা প্রকাশনার দায়িত্ব নিতে চাই। এটা তো অনেক বড় সুসংবাদ আমার জন্য। আশা করছি পাঠক আপনার এই গল্পটা গ্রহণ করবে। আসলে বায়োগ্রাফি, বায়োপিক, জীবনের গল্প এইসব না পাঠক অনেক আগ্রহ নিয়ে পড়তে চায়। এই গল্পগুলোর মধ্যে পুরনো সময়টাকে বোঝার চেষ্টা করে, তারা কাছ থেকে দেখতে পায়। আর এই গল্পগুলো পড়তে পড়তে না একটা সময় নিজের জীবনের সাথে তারা মিলিয়ে ফেলে। আমার একদম শেষের দিকের লেখাটা বাকি, আমি শেষ করে এই ডায়েরিটা তোমাকে দিয়ে দিই, একটু সময় দেবে? আচ্ছা, তুমি আমাকে কেন ভালোবাসো? ভালোবাসতে ইচ্ছে করে, সেজন্য ভালোবাসি। এরকম কথা হলো, বলো না। ভালো লাগে তাই ভালোবেসে যাই। আচ্ছা ঠিক আছে, এইটা বলো, কতটুকু ভালোবাসো? অনেক 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 অনেক। এই দুই হাত না, এই দুই হাত সমান না, পুরো এক পৃথিবী সমান ভালোবাসি। পৃথিবী সমান? হ্যাঁ, পুরো এতটুকু? পুরো একটা পৃথিবী। আশ্চর্য, মানে পৃথিবীর উপরে গেলে তুমি আমাকে আর ভালোবাসবে না? শেষ ভালোবাসা? বুঝলাম না, কি রিঅ্যাক্ট করছো তুমি? মানে আমাকে জিজ্ঞেস করছো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। পাল্টা প্রশ্নটা এখন তোমাকে করি, এই যে তুমি তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ইনফিনিটি, অফুরন্ত, এক সৌরজগৎ, এক মহাকাশের মতো। এর উপরে যদি আরো অনেক কিছু থাকে, ওটার মতো। মানুষের জীবন খুবই অদ্ভুত, কখন যে কি হয় কেউ বলতে পারে না। জীবনটা আসলে অনেকটা বাজির মতো, কখনো হার কখনো জিত। এই বাজি কিন্তু সারাটা জীবন চলতেই থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই বাজি ধরে কখনো কখনো কাউকে আমরা জিতে যাই, আবার কখনো হারিয়ে ফেলি চিরতরে। মানে কি কি বলছো তুমি? আমি বুঝতে পারছি না। উইনার! জিতে গেছি আমি, আমি জিতে গেছি, আমি তোমাকে জিতে নিয়েছি। মানে? এই যে তুমি, তোমাকে আমি প্রথম কোথায় কখন দেখেছিলাম তুমি জানো? তোমাকে আমি দেখেছিলাম তুমি রিক্সা দিয়ে যাচ্ছ, আর তখন আমরা তিনটা ফ্রেন্ড আড্ডা দিচ্ছিলাম। দেখার সঙ্গে সঙ্গে আটকে গেলাম। আশপাশের বন্ধুরা যারা ছিল তারা বললো যে তুমি নাকি এমন একজন মানুষ যেখানে ভীষণ মুডি, ভীষণ সেন্সিটিভ, ভীষণ একরোখা, একদম পাত্তাই দিতে চাও না কাউকে। মাথার মধ্যে সঙ্গে সঙ্গে কি যেন একটা খেলে গেল। সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে কোনো ভাবেই হোক না কেন তোমার কাছাকাছি আমার আসতে হবে। বন্ধুরা শুনলো, সঙ্গে সঙ্গে বাজি ধরে বসলো আমার সঙ্গে, পারলে করে দেখা। আর আমি হচ্ছে এমন একজন মানুষ জীবনও কখনো আজ পর্যন্ত কোনো বাজিতে হারিনি। ব্যাস শুরু হয়ে গেল বন্ধুদের সাথে বাজি, আর সে সঙ্গে শুরু হয়ে গেল তোমাকে জেতার মিশন। বাজি? আমি তোমার বাজির ফসল?
ভালোবাসা না? কি কি এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি আমার কথাটা তো আগে শোনো। আমি তোমাকে একদম মিথ্যা বলছি না, আমি একদম সত্যি বলছি। হ্যাঁ, কি করেছিল ভাবে? আমি বাজি ধরে তোমার কাছে এসেছিলাম, বাজির কারণে এসেছিলাম, কিন্তু আমি তখন তোমাকে চিনতাম না, জানতাম না। যখন তোমাকে আমি চিনতে জানতে শুরু করেছি, আমি কখন তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি নিজেই সেটা জানি না। এবং আস্তে আস্তে আমার মধ্যে তোমার জন্য মায়া, মমতা, আবেগ সব তৈরি হয়েছে। সত্যি জানতাম এই পৃথিবীতে শুধু একটা মানুষ আমাকে ভালোবাসে, সেটা হচ্ছে তুমি। আর তুমি আমাকে নিয়ে বাজি খেলেছো। আমি তোমার, তুমি বাজিতে জিতে গেছো না? বাজি ধরেছো, বাজি ধরেছো বলেছো তুমি আমাকে। আমি এটা জানতাম না। তোমার খবরদার, আমার কথাটা শোনো খবরদার নদী, আমার কথাটা শোনো। খবরদার। আমি সত্যি বলেছি তোমাকে, আমি কোনো মিথ্যা কথা তোমাকে বলিনি। আমি তোমার বাজির ফসল না। নদী, সেই দিন সেই যে নদী চলে গেল, আর কোনোদিন তার দেখা পেলাম না, একটা মুহূর্তের জন্যও না। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমি তাকে খুঁজে বেরিয়েছি, অপেক্ষা করেছি তার জন্যে, বছরের পর বছর। কিন্তু সে আর কোনোদিন ফিরে আসেনি। যদি কোনোদিন জানতাম আমার এই ছেলে মানুষ অভিপ্রায়, এর জন্য সে মনে এতটা কষ্ট পাবে, প্রয়োজনে মিথ্যে লুকিয়ে রাখতাম। তবু ভালোবাসার এমন পরাজয় আমি কখনোই চাইতাম না। বলেছিলাম তোমার জন্য কাঁদবো বলে একটা টিনের চালের ঘর বানাবো। বর্ষাকালে সেই টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে আমি তোমার জন্য কাঁদবো। আমি আমার কথা রেখেছিলাম নদী। দীর্ঘ 26টা বছর আমি তোমার জন্য কাঁদি নদী। জানি না কতটা চোখের জল তোমার পছন্দ, কতটা চোখের পানি জমা হলে তা নদীর জলের সাথে মেশার উপযোগী হয়। আপনি কি আসিফ রহমান? জি, আপনি? আমি একটু আপনার সঙ্গে আলাপ করতে চাচ্ছিলাম। আমি আদনান আশরাফ। জি, আসুন।
আদনান আশরাফ, আপনাকে এর আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। কেন এসছেন, কারণটা কি জানতে পারি? নদীর কথা মনে আছে আপনার? এটা নদীর চিঠি। আপনি? আমি আপনার ভালোবাসার মানুষের এক হতভাগ্য স্বামী। আজ থেকে 15 বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। তো বিশ্বাস করুন, আমি আপনার কথা জানতাম না। যদি জানতাম আপনারা একজন আরেকজনকে এতটা ভালোবাসেন, তাহলে এই ভুল আমি কখনোই করতাম না। নদীর মতো ভালো মানুষ আসলেই হয় না, কিন্তু দুর্ভাগ্য আসলে আমার। সেই ভালো মানুষের মনের গহীনে আমি কখনোই প্রবেশ করতে পারিনি। আমি কি, আপনি কিছু মনে না করলে কারণটা জানতে পারি? কারণ তার বুকের মধ্যে তো লুকিয়েছিল অন্য একজন, আসিফ রহমান। আমি আসলে বিষয়টা জানতামই না। আমার স্ত্রীকে আসলে আমিও পাগলের মতোই ভালোবাসতাম। সারাটা জীবন ওকে দেখেছি হাসি আনন্দহীন। ভেতরে ভেতরে কখন যে এই কঠিন রোগ ওকে নিঃশেষ করে দিচ্ছে বুঝতেও পারিনি আমি। সব শেষ হয়ে গেছে। মৃত্যুর 1.5 বছর পর একটা পুরনো ডায়েরি ঘেটে এই চিঠিটা আমি পেয়েছি। মানে নদী নদী বেঁচে নেই, ক্যান্সারের কাছে পরাজিত। অনেক আগে লিখেছিল চিঠিটা, জানি না কেন পোস্ট করা হয়নি। সেখান থেকেই মূলত আমি আপনার ব্যাপারে জানতে পারি। আর ভাবলাম, নীরবে নিভৃতে একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালোবাসতে পারে। তাই আমার মনে হয়েছে মৃত্যুর আগে একবার হলেও যার প্রতি এই অসীম ভালোবাসা, তার বিষয়টা জেনে যাওয়া উচিত।
কি এমন হয়েছে যে তুমি ধৈর্য ধরতে পারলে না, এত রাতে চলে আসলে? জানতে পারি? আমি আপনার গল্পটা পড়েছি আঙ্কেল, কিন্তু আমি আপনার গল্পটাকে না বায়োপিক বলতে পারছি না। এটা বরং জীবনের একটা ফিকশন বলা যায়, কারণ গল্পটার মধ্যে জীবনের থেকেও গল্পের গুরুত্বটা একটু বেশি দেখানো হয়েছে। এবং গল্পের শেষের দিকে মনে হচ্ছিল কি যে আপনি হয়তো বাজার কাটতির জন্য গল্পটা লিখেছেন। আসলে কি তাই? তোমার কেন এমনটা মনে হলো সেটা কি জানতে পারি? বলছি কারণ আপনার এই নদী গল্পটা আমি জানি। আপনি হয়তো জানেন না যে আপনার এই নদী এখনকার সময়ে একজন অনেক বড় লেখিকা। অনেক বইও বেরিয়েছে বাজারে তার। ইনফ্যাক্ট কয়েক বছর আগে উনি ওনার জীবনের একটা বায়োগ্রাফি আমাদের প্রকাশনায় প্রকাশ করেছেন। আমি গল্পটা পড়েছি, কিন্তু ছদ্মনামে লিখেছেন বলে আমি চিনতে পারিনি। আর আপনার গল্পে আপনি ফিকশন মিশিয়েছেন বলে আমি একটু কনফিউজড ছিলাম। তুমি একদম ঠিক বলেছ। এটা এটা আমার বায়োপিক না, এটা একটা জীবনের গল্প, একটা ফিকশন। নদীর সাথে প্রেমের সময়টুকু একদম সত্যি ছিল। তারপর সে চলে গেল। ও যে চলে গেল, ওকে আমি আর কোথাও খুঁজে পাচ্ছিলাম, কোথাও না। এমন কোনো জায়গা নেই যেখানে ওকে আমি খুঁজে নিই, পাইনি কোথাও। একটা সময় আমার ভিতর ভাবনা ভর করতে শুরু করলো। মনে হতো যে নদী আমার সাথে আছে, আমার পাশে আছে। এই যে এই বাড়িতে আমরা দুজন একসঙ্গে আছি, খাচ্ছি, ঘুরছি, আড্ডা দিচ্ছি, খুব সুন্দর কাটছে আমাদের সঙ্গে। একটা পর্যায়ে যে আমার মনে হলো, বুঝতে পারলাম আসলে নদী নেই আমার সঙ্গে, নদী চলে গেছে। মানতে পারছিলাম না। একরকমের আরেকটা ভাবনা আমার উপর ভর করে সেই ভাবনা, নদী যদি আমার সাথে, আমার কাছে না থাকে, আমার ভাবনাতেও না থাকে, তাহলে কোথায় আছে সে? নিশ্চয়ই বিয়ে করেছে, নিশ্চয়ই সংসারী হয়েছে, খুব ভালো আছে। হয়তো তার স্বামী, তার সংসার নেই। কিন্তু একটা বিষয় কি জানো মা, আমার ভালোবাসাটা তো মিথ্যে ছিল না, সত্যিকারের ভালোবাসা ছিল। আর যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে, তাহলে সেই ভালোবাসা ওকে স্পর্শ করবে না, সেটা কি হতে পারে? নদী কোনোভাবে ফিরে আসছিল না আমার কাছে, কিংবা জানতেও পারছিলাম না কোথায় কি অবস্থা। তাই আমার কল্পনায় আবারও একটি গল্প দেখি, একটি দৃশ্য যেখানে ওর হাজবেন্ড আমার কাছে আসে, এসে আমাকে বলে, নদী আপনাকে ভীষণ ভালোবাসে, সংসার স্বামী হবার পরও কিন্তু আপনার কাছে আসতে পারছে না। এত ভালোবাসা
সেটা বলতে পারছি না, কারণ ক্যান্সারে সেই জগৎ ছেড়ে চলে গেছে। এটা সত্যি, এটা আমার কল্পনা, আমার ভাবনা, এটা আমার বায়োপিক না, এটা জীবনেরই একটা ফিকশন। আপনি প্রথম জীবনে নদীর ভালোবাসাকে বাজি রেখে একটা অন্যায় করেছেন আঙ্কেল, এখন আবার বায়োগ্রাফির মধ্যে ফিকশন মিশিয়ে আরও একটা অন্যায় করলেন। আঙ্কেল, বায়োগ্রাফি না বায়োগ্রাফি হয়, আর ফিকশন ফিকশন। যে বায়োগ্রাফির সাথে ফিকশন মেশানো হয় সেটা বায়োগ্রাফি নয়। আর আপনার গল্পের মধ্যে মানে আপনার গল্পটা পড়ে শুধুমাত্র মনে হচ্ছিল যে আপনি বাজার কাটতির জন্য লিখেছেন এটা, এখানে কোনো জীবনের স্পন্দন নেই। তবে আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, আপনি লিখেছেন নদী মারা গেছে, কিন্তু আসলে তো তা নয়। কেন লিখেছেন এটা? এটা ভুল, হয়তো জীবনের স্পন্দন ছিল না, কিন্তু আমার আবেগ অনুভূতির কোনো কমতি ছিল না। আমি কেন লেখাটা লিখছিলাম তুমি জানো? লিখছিলাম যাতে করে এই লেখাটা বের হলে পরে এই লেখাটা কোনো না কোনো ভাবে নদীর হাত পর্যন্ত পৌঁছে, একটা বারের জন্য বুঝুক, একটা বারের জন্য ভাবুক আসিফের ভালোবাসা মিথ্যে ছিল না। আসিফ এখন ওকে নিয়ে ভাবে, ওকে নিয়ে কাঁদে। যে তুমি আমাকে সত্যি করে বলো তো, নদী নদী কি বেঁচে আছে? নদী আমি না হয় খারাপ ছিলাম, কিন্তু তুমি তো ভালো ছিলে। একটা জীবনের একটা অন্যায়, সেটা কি
ক্ষমা করা যেত না? অস্বীকার করছি না, কিছুটা ভুল আমার ছিল, তাই বলে এত বড় শাস্তি? বলবে কি তুমি এক জীবনের আর কতগুলো সময় নষ্ট হলে, ধ্বংস হলে তুমি আমাকে ক্ষমা করবে? তখনও মিথ্যা বলিনি, এখনো বলছি না। ভালোবাসাটা সত্যি ছিল। সেই সত্য ভালোবাসাটার জন্যও কি ক্ষমা পাওয়া যায় না? একটা বার, শুধু একটা বার নদী। পাটালি হিলের সেই বিকেল কেন আর কাছে আসে না? ভালোবাসা ছোঁয়া বিকেল আর তো ফিরে আসে না। একান্ত কাছে থাকা আমার ভালোবাসা, আমার ভালোবাসা, আমার ভালোবাসা। মনে ছিল ভয়, জানি না কি হয়, তবুও তো নীল কাগজে চিঠি লিখেছি তোমায়। তুমি সুন্দরী জীবন গড়া আশ্বাস দিয়েছিলে, আর অনাবিল আনন্দে ভালোবেসেছি।